5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের ব্যাখ্যা চায় ঢাকা। খবর নিয়ে সচেষ্ট থাকার আশ্বাস ভারতীয় হাই কমিশনারের। আওয়ামী লীগের কিছু করার সক্ষমতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। সাজাপ্রাপ্ত আসামি উনি কোথায় কি বলছেন করছেন, অনলাইন মিটিং করবে বা যেটাই করবে সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। আওয়ামী লীগের এত মরুদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তো তোরা তো দেখি না। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে এনসিপি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। গণভোটের সমাধান না পেলে আন্দোলনের ঘোষণা জামায়াতের। শেখ হাসিনা ডিসেম্বরে আসে, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে। যে 70% মানুষ গণভোটে হ্যাঁ বলেছে, জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদ নিয়ে বিএনপিকে জড়িয়ে ভ্রান্ত প্রচারণা। আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিরোধী দল। অভিযোগ মির্জা ফখরুলের। সংঘাতের পথে না হাঁটার আহ্বান। মন্ত্রিসভার বৈঠকে গুম প্রতিকার আইনের খসড়া অনুমোদন। বেজার সভায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর সিদ্ধান্ত। কোরীয় মন্ত্রীর সঙ্গে অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা। সম্পর্ক নতুন উচ্চতায় নিতে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ চীন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বেইজিং অর্থনৈতিক করিডোর নিয়ে আশাবাদী রাষ্ট্রদূত। তীব্র গ্যাস সংকটে পাম্পে পাম্পে গাড়ির সারি। চট্টগ্রাম ফেনীতে বাসাবাড়িতে জ্বলছে না চুলা। বেকায়দায় কলকারখানা। ট্যানারিতে চামড়া প্রক্রিয়াজাতকরণ প্রায় বন্ধ। এবং কেমিক্যাল ব্যবসার আড়ালে কেরানীগঞ্জে ইয়াবা তৈরি কারখানা। ডিলার নিয়োগ করে কারবার। মেশিন কাঁচামাল উদ্ধার। মূল হোতাসহ গ্রেফতার 2। 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানে ব্যাখ্যা চায় ঢাকা। গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চাইলে ভারতকে অবস্থান পরিষ্কারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলের কেউ যেন ভারতে বসে বাংলাদেশ অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। খোঁজ খবর নিয়ে সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন ভারতীয় হাই কমিশনার। তুমুল গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার দ্বিতীয় বার্ষিকীতে দিল্লিতে ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় শেখ হাসিনার প্রকাশ্যে বক্তব্য রাখার খবরের প্রসঙ্গ তুলে পররাষ্ট্র উপদেষ্টা হাই কমিশনারকে বলেন, এ ধরনের কার্যক্রম দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে দিল্লির সহযোগিতা প্রত্যাশা করে ঢাকা। দীনেশ ত্রিবেদী বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন। এর আগে একই দিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চাইলে শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে দিল্লিকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান। অনেক ধরনের ক্রাইমে সে হয়েছে, সাজাপ্রাপ্ত আসামি। উনি কোথায় কি বলছেন করছেন সেটার তো বাংলাদেশ সরকারের সে সময় নেই জবাব দেবার। অনলাইন মিটিং করবে বা যেটাই করবে সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। আর এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো দ্বিপক্ষীয় সমঝোতা বা চুক্তি বাস্তবায়ন করা হবে। ইন্দো-প্যাসিফিক ইজ দেয়ার অ্যান্ড বাংলাদেশ হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট অফ ইট। সো ওনারা আসবেন, ওনাদের কাজ করবেন আমাদের সাথে। ওনাদের চলমান ডায়ালগ অতীতেও হয়েছে, এখনো হবে। যুক্তরাষ্ট্র সাথে আমাদের যে কোনো দ্বিপাক্ষিক
এগ্রিমেন্ট সম্পর্ক যদি বাংলাদেশের মানুষের স্বার্থে হয় তাহলে আমরা সামনে আগাবো, যদি বাংলাদেশের মানুষের স্বার্থে না হয় তাহলে সেটা আমরা পুনর্বিবেচনা করব। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চলমান সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব জোরদারের ধারাবাহিকতা হিসেবে দেখছে ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরলে শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়ার ঘোষণা দিয়ে এনসিপি আহ্বায়ক বলেছেন, রায় কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। আলাদা অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন, সংসদে গণভোট নিয়ে সমাধান না হলে আন্দোলনে নামবেন তারা। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আন্দোলনের অন্যতম হটস্পট যাত্রাবাড়িতে জামায়াত ইসলামীর সমাবেশ। আয়োজনে যোগ দেন দলীয় নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আপনাদের নিশ্চয়ই মনে আছে 24-এর গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা নাগরিক সংকটের জন্য সরকারের কড়া সমালোচনা করেন বক্তারা। গণভোট নিয়ে রাজনৈতিক সংকট সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন জামায়াত সেক্রেটারি। রাজনৈতিক এই সংকট যদি সংসদে নিষ্পত্তি না হয় তাহলে যে 70% মানুষ গণভোটে হ্যাঁ বলেছে, 11 দল জামাত ইসলামী 70% জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে, নিষ্পত্তি করবে। এদিকে কাকরাইলে শহীদ ও আহতদের কণ্ঠে জনতার এক দফার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না এনসিপি। একই সঙ্গে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি। এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না আমরা। এ সময় জুলাই হত্যাযজ্ঞের বিচারে রোডম্যাপ ঘোষণার পাশাপাশি দ্রুত সনদ বাস্তবায়নের দাবি জানান এনসিপি আহ্বায়ক। আন্দোলন আসছে, সেটা জনগণের আন্দোলন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দল পতিত আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেছেন, জুলাই সনদ নিয়ে বিএনপিকে জড়িয়ে ভ্রান্ত প্রচারণা চালাচ্ছে একটি দল। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, রাজনীতিতে অশ্লীল কথা বলার সংস্কৃতি চালু করেন শেখ হাসিনা। তাকে অনুসরণ করলে অন্ধকারেই থাকতে হবে বলেও সতর্ক করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি সামনে রেখে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা। জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজনে অংশ নেন রাজনীতিক, নীতি নির্ধারক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। দীর্ঘ 17 বছর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, সই করা জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার। আমাদের পক্ষ থেকে বারবার আমরা আহ্বান জানাতে চাই যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। জুলাই সনদ নিয়ে বিএনপির বিরুদ্ধে ভ্রান্ত প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। বিরোধী দল জানেন গেল 91-এ একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে অশ্লীল কথা বলার সংস্কৃতি চালু করেন শেখ হাসিনা। তাকে অনুসরণ করলে অন্ধকারেই থাকতে হবে বলে সতর্ক করেন তিনি। ব্যক্তিগতভাবে অশ্লীল কথাবার্তা বলার
যে সংস্কৃতি উনি নির্মাণ করেছেন। তা আমি এখন তরুণ যারা তাদেরকে আমি বলবো যে আপনারা শেখ হাসিনার যে সংস্কৃতি তৈরি হয়েছে আপনারা সেটাকে অনুসরণ করছেন কেন? এটা অনুসরণ করলে তো একই হলো, যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই তো থাকলাম। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, গণভোটের নামে জামায়াতের মিথ্যাচারে সাড়া দেয়নি জনগণ। অপসংস্কৃতি প্রতিষ্ঠা রাজনীতি করছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা মূল্য নির্ধারণ পদ্ধতির বাতিলের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে আলাদা বৈঠকে সংকট মোকাবেলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেন সরকার প্রধান। এদিন দেশের ইপিজেডগুলোতে 1,25,000 বৃক্ষরোপণেরও সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা, ছিলেন মন্ত্রিপরিষদ সচিব। বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইনে গুমের অপরাধে সাজা যাবজ্জীবন ও গুমের কারণে মৃত্যু হলে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের বিধান উল্লেখ করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের নাগালের মধ্যে ওষুধের দাম রাখতে অত্যাবশ্যকীয় তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি 2026 বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের বৈঠক হয়। এতে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি ইপিজেডে 1,25,000 বৃক্ষরোপণেরও সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকরা। এদিন নিজ কার্যালয়ে সৌর বিদ্যুৎ সংক্রান্ত সভা করেন প্রধানমন্ত্রী। এ সময় সংকট মোকাবেলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বঙ্গভবন, প্রধানমন্ত্রী কার্যালয় সহ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেন সরকার প্রধান। এছাড়া দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোরিয়ান বাণিজ্যমন্ত্রী ইও হানকু। এ সময় বাংলাদেশ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। সাক্ষাতে চুক্তির কার্যকারিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়, যা কার্যকর হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদী বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে আরও শক্তিশালী হয়েছে বাংলাদেশ চীনের সম্পর্ক। ভবিষ্যতে এই সম্পর্ক নতুন উচ্চতায় নিতে নিবিড়ভাবে কাজ করছে দুপক্ষই। রাজধানীর স্কাটনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আর চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি বিশ্বাস, বন্ধুত্ব, অংশীদারিত্ব। তিস্তা মহাপরিকল্পনা, অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন নিয়ে আশাবাদ জানান তিনি। কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026 শীর্ষক কর্মশালা মূলত চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একটি উদ্যোগ। 4 দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন চীন ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা। পদ্মা সেতু সহ অবকাঠামো উন্নয়নে চীনের ভূমিকা নিয়ে আলোচনা করবেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের বিষয়ে একমত দুই দেশ। আগামী দিনেও সম্পর্কের ভিত্তি হবে বিশ্বাস, বন্ধুত্ব ও অংশীদারিত্ব। China will not waver in its commitment to the overall direction of China-Bangladesh friendly relations and will always be a trustworthy, good friend, good neighbor and good partner of Bangladesh. Prime Minister Tareq Rahman paid a historical visit to China. Tista River, modernization and expansion of Mongla port facilities, and advancing the China-Myanmar-Bangladesh economic corridor. পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের চীন সফরে আরও শক্তিশালী হয়েছে দুই দেশের সম্পর্ক। এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে দুই পক্ষই। China is a tremendous example of development in the last 4 decades. There is ways that we could learn from China what's worked well and put in sort of implementation on form, replicate in a bespoke way that suits our needs.
অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও ফুদান বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ প্রকাশনা ও নীতি সংলাপের সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমঝোতা স্মারক সই হয়। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বার্থ রক্ষায় সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করবে না বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুন পারভেজ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, জনগণের প্রয়োজনেই পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করে পানির প্রবাহ নিশ্চিত করতে চায় সরকার। এ সময় শুধু নির্মাণ নয়, কার্যকর পানি কূটনীতিও জরুরি বলে মত দেন বক্তারা। কথা উল্লেখ করা হয়েছে বাংলাদেশ। সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পদ্মা ব্যারেজ সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন। এতে প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি পানি কূটনীতি নিয়েও হয় আলোচনা। আমাদের সাথে ভারতের যে গোলটেবিল আলোচনায় প্রকল্পের সম্ভাবনা, অর্থায়ন এবং বাস্তবায়নের নানা চ্যালেঞ্জ উঠে আসে। ব্যারেজ নির্মাণের পাশাপাশি উজানের দেশগুলোর সঙ্গে কার্যকর কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পানির প্রবাহ নিশ্চিত করার জোর দেন বক্তারা। অর্থায়নের প্রসঙ্গও তোলেন কেউ কেউ। আরেকটা জায়গায় আমার একটু আপত্তি আছে, সেটা এ সময় দেশের স্বার্থ রক্ষায় সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করবে না বলে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুন পারভেজ। বলেন, জনগণের প্রয়োজনেই পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করে পানির প্রবাহ নিশ্চিত করতে চায় সরকার। পদ্মা ব্যারেজ তৈরি যে ঘোষণা এবং সেটার কার্যক্রম শুরু করার মাধ্যমে এটা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি কিন্তু আর নতজানু পররাষ্ট্রনীতি হবে না। বাংলাদেশের যে পানি বিষয়ক যে আচরণ এবং পানির বন্টন বিষয়ক যে আমাদের অবস্থান, সেটা কিন্তু অন্য কোনো দেশের স্বার্থ অনুযায়ী আমরা সেই অবস্থান নেব না। ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের জিডিপিতে অতিরিক্ত 0.5 থেকে 1% পর্যন্ত প্রবৃদ্ধি যোগ হতে পারে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এই প্রকল্পের মাধ্যমে আমাদের হাইড্রো পাওয়ার উৎপাদন হবে, যেটা আমাদের নিজস্ব পরিস্থিতিতে দরকার। তার সাথে সাথে জনগণকে কেন্দ্র করে 7টি টাউনশিপ হবে। মোট দেশজ উৎপাদন তথা জিডিপিতে এটা একটা বড় রকমের ভূমিকা রাখবে। 2029 সালের মধ্যে প্রকল্পের প্রথম ধাপ এবং 2023 সালের মধ্যে পূর্ণাঙ্গ পদ্মা ব্যারেজ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। 2 সপ্তাহ পার হতে চললেও গ্যাস সংকট কাটার কোনো লক্ষণ নেই। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে এখন যানবাহনের চালকদের ভোগান্তি সীমাহীন। অনেকে দিনের বড় অংশ কাটছে গ্যাস সংগ্রহ করতে। এতে টান পড়েছে আয় রোজগারে। স্বস্তি নেই বাসাবাড়িতেও। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে আগুনের ঘটনায় 2 সপ্তাহ পার হলেও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। লাইনে গ্যাসের চাপ না থাকায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না যানবাহনগুলো। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। দিনের একটা বড় অংশ সিএনজি ফিলিং স্টেশনেই কেটে যাচ্ছে যানবাহন চালকদের। এতে টান পড়েছে তাদের আয় রোজগারে। গ্যাসের জন্য তো গাড়ি চালাইতে পারি না, ঠিক আছে, এখন বউ বাচ্চা নিয়ে কেমনে বাঁচবো। গ্যাসের যন্ত্রণা ওভার সাইডে চাকরিতে ঢুকছে 1 তারিখে। 2 দিন ধরে চাকরি করতেছেন, তো মনে হচ্ছে যে অবস্থা কোনো দিকেই চলতে পারতেছি না। গ্যারেজে গেলে মালিক বলে 100 টাকা কম নাই, তাহলে আমরা বড় একটা বিপদে আছি। গ্যাস সংকটের কারণে রাস্তায় কমেছে গাড়ির সংখ্যা, তাই বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ভাড়া হচ্ছে 150 টাকা, ও আমার কাছে 450 টাকা যাচ্ছে এবং সে এক্সকিউজ দেখাচ্ছে ভাই যে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হচ্ছে গিয়ে আমরা স্টেশনে বসে থাকতে হচ্ছে। টাইম মতো পায় না, আবার যাও পায়, এটা অনেক ভাড়া থাকে। ওভারের ভাড়া তো বাড়ছে, এটা নিয়ে অনেক গ্যামজাম চলতেছে এবং কি আমরা যে আমাদের মালিকরা অপারেশনে আমাদের অনেক চাপ সৃষ্টি করে। সিএনজি স্টেশনের পাশাপাশি গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। অনেক জায়গায় জ্বলছে না চুলা, কঠিন হয়ে যাচ্ছে রান্নাবান্নাও। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভয়াবহ গ্যাস সংকটে পড়েছে চট্টগ্রাম। ঢাকায় গ্যাস সরবরাহ বাড়াতে চট্টগ্রামে গ্যাস সরবরাহ কমানো হয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। চুলা জ্বলছে না, গ্যাসের অপেক্ষায় বন্ধ রান্না। আর সিএনজি স্টেশনে গ্যাস সংকটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শত শত যানবাহন।
গ্যাস নিতে দীর্ঘ অপেক্ষায় ক্ষোভ প্রকাশ করেছেন যানবাহনের চালকেরা। 4:30 বাজাইছি এখনো লাইনে আছি, কোম্পানিরে ফোন দিছি, কোম্পানিকে আঙ্গু ইনকাম দিতে হইব। আমাদের কপাল খারাপ, ভাগ্য খারাপ, আর কি বলবো, করার কিছু নেই। কালকে ইনকাম বড় ইনকাম দিছি, গ্যাস লইতে রিনো, আজ একই অবস্থা ভাই, গ্যাস লইতে রিনো। পুরো চট্টগ্রাম নগরীতে গ্যাসের সংকট থাকলেও আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা সহ কিছু এলাকায় ভোগান্তি বেশি। আমরা দিনই যাচ্ছি 24 ঘন্টা কষ্ট করি, এই 4:30 বাজাইছি, কয়না যেন এই গোড়াতাইছি, গেটের গোড়াতাইছি বন্ধ করে দিছি। গাড়ি বন্ধ হওয়ার ঘোষণা দিত, হয়তো আমরা গাড়ি লই বাড়িতে না, এখন কিছুক্ষণ দেয়, কিছুক্ষণ বন্ধ রাখে, এখন কোম্পানিরা বলে গাড়ি লই বাড়িতে। গাজীপুরের কালিয়াকৈর, কালীগঞ্জ ও শ্রীপুরের চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। সিএনজি স্টেশন সহ শিল্প কারখানায় প্রভাব পড়েছে গ্যাস সংকটের। গ্যাসের জন্য 2 দিন বসাও ছিলাম, তবুও মনে করেন যে গ্যাস পাওয়া যায় না। 120 থেকে 100 প্রেসার, এই গ্যাস নিয়ে ঠিকমতো গাড়ি চালানো যায় না, দিনে মনে করেন যে 2-3 গ্যাস নেওয়া লাগে। গ্যাস সংকটে ফেনীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গ্যাস সংকটের কারণে কমেছে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ। গ্রামে দৈনিক 6 থেকে 8 ঘন্টা ও শহরে 4 থেকে 6 ঘন্টা লোডশেডিং হচ্ছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। বরিশালে বসতঘরের পাশে চিপসের প্যাকেটে হঠাৎ বিস্ফোরণ, দগ্ধ হয়েছেন একই পরিবারের 3 জন। প্যাকেটে বোমা রাখা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঝুলসে গেছে মুখমণ্ডল ও হাত, হাসপাতালের বেডে অসহ্য যন্ত্রণা পোহাচ্ছেন দগ্ধরা। সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের কামাল হোসেনের অসুস্থ ছেলে ফাহিম ও শাশুড়ি হনুফা বেগম ঘরের সামনে ব্যায়াম করতে বের হন। এ সময় ঘরের বেড়ার সঙ্গে রশিতে ঝুলানো একটি চিপসের প্যাকেট ও তার নিচে রাখা নতুন ব্যাগ দেখতে পান। এ সময় সেখানে আসেন ফাহিমের খালা ইতি। দুইজনই ব্যাগটি ধরতে এগিয়ে গেলে পা পিছলে যায় ইতির। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ হয় ব্যাগে, ঝলসে যায় নানি, নাতি ও খালা। কাগজ দিয়ে ঢাকা ছিল, হ্যাঁ হেরে টানানো ছিল, নতুন একটা ব্যাগ আর 3টে চিপস। এটা উচ্চ খাইয়ে পড়ছে, পরে আমার হাত ওতরের উপর পড়ছে, পরে ব্যাগ দেখলাম কি ফুটে উঠলো, ব্যাগের ভিতরে ঠাস করে শব্দ হইলো। পুলিশ জানায় চিপসের প্যাকেটে লুকিয়ে রাখা হয়েছিল বোমার মতো শক্তিশালী কোনো বিস্ফোরক। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্তে কাজ শুরু করেছে বিস্ফোরক বিশেষজ্ঞ দল। বরিশালের যে টিম তারা সবাই ঘটনাস্থলে গেছে এটা দেখার জন্য এবং তদন্ত করার জন্য। চিকিৎসকরা জানিয়েছেন বিস্ফোরণে 2 জনের শরীরের প্রায় 30% পুড়ে গেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এবার বাণিজ্যের সংবাদ। মূল্যস্ফীতির ঝুঁকি থাকলেও মানুষের কর্মসংস্থান আয়ের উৎস সৃষ্টি করতে কমানো হয়েছে নীতি সুদের হার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ঋণের সুদের হার কমানোর ফলে শিল্প খাতে ঋণ প্রবাহ বাড়বে, উৎপাদনে গতিশীলতা ফেরাবে নতুন কর্মসংস্থান। তবে বিনিয়োগে বাধা কাটানোর এই উদ্যোগে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি মূল্য নিশ্চয়তাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানার রিপোর্ট। গত এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.04%। মে মাসে কিছুটা বেড়ে দাঁড়ায় 9.42%। জুনে সামান্য কমে 9.16% নেমে আসে। সব মিলে 2025-26 অর্থবছরে গড়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.68%। মূল্যস্ফীতি সামাল দিতে প্রায় 2 বছর নীতি সুদের হারে কঠোর অবস্থানে ছিল কেন্দ্রীয় ব্যাংক। এতে ভাটা পড়ে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে, স্থবির হয়ে পড়ে কর্মসংস্থান, 4% নেমেছে জিডিপি প্রবৃদ্ধি। তবে শেষ পর্যন্ত 2026 সালের প্রথম প্রান্তিকে মুদ্রানীতি ঘোষণার 1 মাস না পেরোতেই মূল্যস্ফীতির সাথে কর্মসংস্থান সৃষ্টিতে প্রাধান্য দিয়ে নীতি সুদের হারে 50 বেসিস পয়েন্ট কমিয়ে 9.5% নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই শিথিলতা আবারও মূল্যস্ফীতিকে উস্কে দেবে কিনা এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংক জানায়, বিনিয়োগ ও কর্মসংস্থানের নিশ্চয়তা মূল্যস্ফীতির চাবুক সহনীয় করবে। কর্মসংস্থান সৃষ্টি না করতে পারি, মানুষের ইনকাম বৃদ্ধি করতে না পারি, কিন্তু ইনফ্লেশন যদি বাড়তে থাকে তবে মানুষের উপর ডবল একটা ইম্প্যাক্ট হয়। একে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, 2 নম্বর আমার ইনকাম কমে গেছে। তো প্রথমে ইনফ্লেশনটাকে অ্যাড্রেস করতে হলে আগে মানুষের কর্মসংস্থান, মানুষের পকেটে টাকা দিতে হবে। তবে ঋণের সুদের হারে বাধা কাটলেও বৈশ্বিক অস্থিরতা, জ্বালানির নিরাপত্তা ও সম্ভাব্য উচ্চ মূল্যকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। গ্লোবাল পলিটিক্যাল সিচুয়েশন যদি ভালো হয়, যদি যুদ্ধ পরিস্থিতির উন্নতি ঘটে, তবে আশা করি জ্বালানি তেলের মূল্য বা সিএনজি গ্যাস কমে আসবে এবং আমাদের যে বিদ্যুৎ প্ল্যান্টগুলো
এগুলো আরও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এবং কলকারখানাগুলোকে তাদের চাহিদা মোতাবেক বিদ্যুৎ বা গ্যাস সরবরাহ করতে পারবে। বন্ধ কারখানা চালু ও বিনিয়োগের সব ধরনের বাধা কাটানোর উদ্দেশ্যে মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বেসরকারি খাতে ঋণ প্রবাহ, বিনিয়োগ ও কর্মসংস্থানের সার্বিক অবস্থা বিবেচনায় নেওয়া হয় মনিটরি পলিসি সভায়, জানায় বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধন হলো ইসলামী মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। সকালে জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় ইনস্টিটিউটের উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের প্রতিষ্ঠান আরও তৈরি করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তি উন্মোচন করেন তিনি। আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। সেই উদ্দেশ্যে এই ইনস্টিটিউশনগুলো ক্রিয়েট করা। আমাদের প্রায় 63টা ইনস্টিটিউশন আমরা চালাই, 12টা ইউনিভার্সিটি চালাই সারা বাংলাদেশে, এবং এই এখন ইসলামিক এই ইনস্টিটিউশনগুলো অ্যাড হবে এটার সাথে। এবং আমি আমাদের যেই স্কুল কলেজগুলো আছে সেটার ক্যাপাসিটি আমি ডাবল করতে বলেছি, এবং এটা 2030-এর মধ্যে। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলনের সভাপতিত্বে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে কথা বলেন তিনি। এ সময় শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে সমাজের নানা সমস্যা দূর করা সম্ভব জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, এর মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে। আর দেশ জুড়ে এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে বলে জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। সবাই জানানো হয়, সেপ্টেম্বরে প্রতিযোগিতায় 50,000 শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 1,74,00,000 শিক্ষার্থী অংশ নেবে। সকল ছেলে শিক্ষার্থীদের জন্য এটি বাধ্যতামূলক। প্রত্যেকটা টিম, স্কুল থেকে টিম পার্টিসিপেট করবে, এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য এটা ঐচ্ছিক। আমরা চাই দেশ জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসছেন যে আগামী শিক্ষা ব্যবস্থা হবে সেরকম, যেখানে আমাদের শিক্ষার্থীদের ভেতর মেধা, মননশীলতা এবং সৃজনশীলতা বহিঃপ্রকাশ ঘটবে। প্রত্যেকটা উপজেলায় যখন এই কাজটা হবে, এরপর যখন সেটা আবার চলে আসবে জেলা পর্যায়ে, তারপর এটা যখন আসবে জাতীয় পর্যায়ে, এরপর যখন এটা একটা চূড়ান্ত একটা ঘোষণার মধ্যে আসবে, এই পুরো তৎপরতাটা যখন জাতির সামনে হাজির হবে প্রচার মাধ্যমে, ওই শিক্ষক, ওই শিক্ষার্থী, ওই ছাত্র ছাত্রী, তার মধ্যে যে মনোজগৎ তৈরি হবে, এ যেন সাধারণই অসাধারণ। প্রধানমন্ত্রী কন্যা হয়েও কোনো বিশেষ সুবিধা নয়, বরং সাধারণ নাগরিকের মতো লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নেন ব্যারিস্টার জয়মা রহমান। তার উপস্থিতির বিষয়ে আগে থেকে জানতেন না পরীক্ষার দায়িত্বে থাকা কোনো কর্মকর্তাও। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের প্রশংসায় ভাসছেন জয়মা। প্রধানমন্ত্রীর কন্যা, কিন্তু পরীক্ষা কেন্দ্রে ছিলেন একেবারেই সাধারণ পরীক্ষার্থীর মতো। কোনো আলাদা সুবিধা নয়, সবার সঙ্গে লাইনে দাঁড়িয়েই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নেন ব্যারিস্টার জয়মা রহমান। রোববার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষায় অংশ নেন প্রধানমন্ত্রীর কন্যা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষা কেন্দ্রে তিনি অন্য সবার মতোই লাইনে দাঁড়িয়ে নির্ধারিত পরীক্ষা সম্পন্ন করেন। তারা আসার বিষয়টিও আগে থেকে জানা ছিল না দায়িত্বরত কোনো কর্মকর্তার। বিশেষ পরিচয়ের সুবিধা না নিয়ে নিয়ম মেনে পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বিষয়টিকে আইনের প্রতি শ্রদ্ধা ও সমতা প্রতিষ্ঠার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন। দেশের প্রভাবশালী ব্যক্তি বা তাদের স্বজনদের বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ প্রায়ই আলোচনায় আসে। সেই প্রেক্ষাপটে জয়মা রহমানের এই উদ্যোগকে ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখছেন নেটিজেনদের অনেকে। প্রধানমন্ত্রীর কন্যা হয়েও সাধারণ নাগরিকের মতো লাইসেন্স গ্রহণের পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনায় ইতিবাচক আলোচনার খোরাক হয়েছে জনপরিসরে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
দেখছেন রাত 11টার সময়। কেমিক্যাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির কারখানা। চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে 10 বছর ধরে মাদক কারবার করে আসছিল কেরানীগঞ্জের নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। শুধু তাই নয়, মেশিন, কাঁচামাল সরবরাহ করে ডিলারও নিয়োগ করেছিল প্রতিষ্ঠানটি। অবশেষে এক ডিলারকে গ্রেফতারের পর ধরা পড়ে মূল হোতা নাসিরও। বিপুল পরিমাণ ইয়াবা ও কাঁচামাল জব্দ করেছে র্যাব। কেমিক্যাল ব্যবসার আড়ালে মাদক কারবার। ঢাকার কেরানীগঞ্জের সুভাড্ডা পূর্বপাড়ার মদিনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে র্যাবের অভিযান। কক্ষে ঢুকতেই অবাক বনে যান র্যাব সদস্যরা। মেশিনে তৈরি হচ্ছে ইয়াবা। নেশাদ্রব্য তৈরির কাঁচামালে পরিপূর্ণ। উদ্ধার হয় বিপুল পরিমাণ উপকরণ ও ইয়াবা। ইয়াবার কারখানার খবরে আকাশ থেকে পড়েন মার্কেটের ব্যবসায়ীরা। রঙের ব্যবসা জানলেও নাসির কেমিক্যালে যে ইয়াবা তৈরি হয় তা কেউই বিশ্বাস করতে পারছিলেন না। আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না যে এই ধরনের কাজ করতে এই মার্কেটের মধ্যে। এই মার্কেটে আমরা সব সময় তো আমরা দোকানদারি করতেছি 6-7 বছর ধরে। আরো কেউ জড়িত থাকে এখন সবাই মনে করেন যাতে নাকি ধরে আমগা এলাকায় এই ধরনের জিনিস না থাকে, এটা আমরা চাই। এর আগে মোহাম্মদপুরের বসিলায় অভিযান চালিয়ে আটক করা হয় ফয়সাল নামের এক মাদক কারবারিকে। ফয়সালের কেরানীগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে মেলে আরেকটি ইয়াবা তৈরির মেশিন ও বিপুল কাঁচামাল। ফয়সালের তথ্যেই সন্ধান মেলে কেরানীগঞ্জের কারখানার। ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠুর সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর আবিধানিক দল কেরানীগঞ্জ মদিনা মার্কেট এলাকায় অপর একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় এবং সেখানে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার মালিক ইয়াবা ডিলার কাম কেমিস্ট নাসিরকে ইয়াবা তৈরির মেশিন, 17 কেজি ইয়াবা তৈরির কাঁচামাল, 19,520 পিস ইয়াবা সহ আটক করে। র্যাব বলছে কেরানীগঞ্জে কেমিক্যাল ব্যবসার আড়ালে 10 বছর ধরে ইয়াবার কারবার পরিচালনা করছে নাসির। চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে নিজে ইয়াবা তৈরি করে সারা দেশে ছড়িয়ে দেয় সে। 10 বছর ধরে নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবার ডিলার, এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে। আমরা আপনাদের কাছে এটি রিভিল করতে পারবো না। র মেটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত। দেশে ইয়াবা তৈরিতে জড়িত চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বাতি গভর্নেটের বিনতে জাবিল এলাকায় হামলা লেবাননের সেনাবাহিনীর 5 সদস্য আহত হয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলে একাধিক এলাকায় বাড়িঘর ও বনাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা NNA জানিয়েছে, দক্ষিণাঞ্চলের টায়ার জেলার আল মানসৌরীয় মজদাল জুন শহরের মধ্যবর্তী আল মাসা এলাকায় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। একই সঙ্গে আলী আল তাহের পাহাড়ি বনাঞ্চলে আগুন লাগাতে ফসফরাস গোলা নিক্ষেপেরও অভিযোগ রয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে 91তম ডিভিশনের অধীনে 401তম ব্রিগেড দক্ষিণ লেবাননে তাদের নির্ধারিত সামরিক অভিযান শেষ করেছে। তাদের দাবি 8 মাসের অভিযানে হিজবুল্লাহর 1200টির বেশি অবস্থান ধ্বংস করা হয়েছে, উদ্ধার করা হয়েছে 66টির বেশি অস্ত্র এবং 60 জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। তবে ইসরায়েলের এমন দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।